এক কথা বললে চাটুকারিতা ডোনাল্ড ট্রাম্প তাকে রীতিমতো চেটে গিয়েছে, রীতিমতো তার জুতো পরিষ্কার করে গিয়েছে, কোট আনকোট, যদি আপনি ব্যঙ্গাত্মকভাবে বলেন। আর সেই উপহার তিনি পেয়েছেন, এখন পাকিস্তানের মাথায় উঠে বসে আছে। দশকে দশকে যত সেনা এসছে পাকিস্তানে, যত ডিক্টেটর এসছে পাকিস্তানে, তাদের একটাই লক্ষ্য ছিল যে ভারতকে আঘাত করতে হবে, যে কোনো উপায়ে ভারতকে আঘাত করতে হবে। ভারতের সঙ্গে ম্যাক্সিমাম যে প্রবলেম, মোস্ট যে প্রবলেম, সেই প্রবলেম কার জন্য হয়? পাকিস্তান আর্মির জন্য হয়। এর জন্য পাকিস্তান আর্মি দায়ী। পারমাণবিক বাটন তিনি হাতে তুলে নিয়েছেন, এটা বিপজ্জনক বিশ্বের পক্ষে, বিপজ্জনক। আর সেই কারণে আসিম মুনিরকে গ্রেপ্তার করা হোক, ইমিডিয়েট গ্রেপ্তার করা হোক আসিম মুনিরকে। ইসলামাবাদ আবার রিয়াক্ট করেছে এস জয়শঙ্করের বক্তব্যে, বলছে না এটা খুবই বাজে কথা বলেছেন উনি, ভারতকে বাদ দিয়ে কোনো রকম কোঅপারেশন করা যায় আবার এই সাউথ এশিয়ার মধ্যে? পারবেন কখনো? এটা হয় সম্ভব কখনো? আল জাজিরা প্রশ্ন তুলে দিয়েছে, অ্যাজ ইট ওয়ার্ক। পাকিস্তান আপনাকে এতটাই তেল দিয়েছে, এতটাই মাখন লাগিয়েছে, এত নাকি ঘুষ দিয়েছে, কোনো টাকা পয়সার লেনদেন হয়েছে যে আপনি এতটাই পাকিস্তানের দিকে হেলে গেলেন কেন? বাজে ব্যবহার করার জন্য, ভারতের সঙ্গে বাজে ব্যবহার করার জন্য ইতিমধ্যেই তার ক্ষমা চাওয়া উচিত। ওয়াশিংটনের ক্ষমা চাওয়া উচিত। কার কাছে? নয়াদিল্লির কাছে। শুধু ইন্ডিয়া নয়, শুধু ইন্ডিয়া নয়, গোটা বিশ্বের কাছে এটা আতঙ্কের বিষয়। আপনি যত তাড়াতাড়ি বুঝবেন ডোনাল্ড ট্রাম্প, আপনার তত তাড়াতাড়ি মঙ্গল। যেই সময় তিনি আমেরিকায় প্রবেশ করতে যাবে, ঠিক সেই সময় তাকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে। এই ধরনের লোক বাইরে ঘুরে বেড়ালে গোটা বিশ্বের অমঙ্গল। আসিম মুনির পাকিস্তানের নয়া ঘোষিত স্বৈরাচার। বুঝতে পারছেন? বিশাল ক্ষমতা এখন আসিম মুনিরের পাকিস্তানে। গোটা দেশটার ক্ষমতা তিনি এক হাতে কুক্ষিগত করে নিয়েছেন এবং সাংবিধানিক মতে, যে কে সেভাবে নয়, সাংবিধানিক মতে তার দিকে আঙুলও তুলতে পারছেন না শেহবাজ শরীফ এবং বিলাওয়াল ভুট্টোরা, ইসাকদাররা। তারা এখন ঠুটো জগন্নাথ হয়ে বসে আছেন। কিন্তু আপনি কি জানেন, আপনি কি জানেন আসিম মুনিরের এই উত্থানের নেপথ্যে কি কাজ করেছে? এক কথায় বললে চাটুকারিতা। ইয়েস, এক কথায় বললে চাটুকারিতা। ডোনাল্ড ট্রাম্প তাকে রীতিমতো চেটে গিয়েছে, রীতিমতো তার জুতো পরিষ্কার করে গিয়েছে, কোট আনকোট, যদি আপনি ব্যঙ্গাত্মকভাবে বলেন। আর সেই উপহার তিনি পেয়েছেন, এখন পাকিস্তানের মাথায় উঠে বসে আছেন। তার হাতে এখন পারমাণবিক বাটন। বুঝতে পারছেন? অনেকে, আমি যে এপিসোডটি দিয়েছিলাম আগের দিন, সেখানে অনেকে কমেন্ট করেছেন যে আসলে পাকিস্তানের হাতে কোনো পারমাণবিক বোমাই নেই, আছে আমেরিকার কিছু, পাকিস্তানকে সেটা রাখতে দিয়েছে। আর সেই চাবি নিয়ে আসিম মুনির প্রচুর রোয়াব দেখাচ্ছেন, প্রচুর রোয়াব দেখাচ্ছেন। আর এরই মাঝে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি দাবি করেছেন যে পাকিস্তান ভারতের শত্রুতা কখনো দুই দেশের মধ্যে ছিল না, পাকিস্তান ভারতের শত্রুতা কখনো দুই দেশের মানুষের মধ্যে ছিল না, পাকিস্তান ভারতের শত্রুতা আজও কিন্তু বাসিন্দাদের মধ্যে নেই, সরকারের মধ্যেও নেই। কিন্তু তাহলে শত্রুতা কেন? তার একমাত্র কারণ পাকিস্তানি সেনা। বুঝতে পারছেন? দশকে দশকে যত সেনা এসছে পাকিস্তানে, যত ডিক্টেটর এসছে পাকিস্তানে, তাদের একটাই লক্ষ্য ছিল যে ভারতকে আঘাত করতে হবে, যে কোনো উপায়ে ভারতকে আঘাত করতে হবে। এই প্রচার করে করে তারা পাকিস্তানে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছেন। যারা মৌলবাদী ভাবধারায় বিশ্বাসী, তারা এই ধরনের আসিম মুনিরের মতন প্রকৃতি, আইয়ুব খানের মতন প্রকৃতি মানুষগুলোকে নিয়ে মাথার ওপরে বসিয়ে দিয়েছিলেন যে ভগবান, উনি তাদের আল্লাহ। বুঝতে পারছেন কি অবস্থা? অথচ ওই আমেরিকারই প্রাক্তন সংসদ সদস্য
তার দাবি যে আসিম মুনির যেভাবে ক্ষমতা কক্ষিগত করেছেন, যেভাবে সংবিধান পরিবর্তন করে একতরফা পারমাণবিক বাটন তিনি হাতে তুলে নিয়েছেন, এটা বিপজ্জনক বিশ্বের পক্ষে, বিপজ্জনক। আর সেই কারণে আসিম মুনিরকে গ্রেপ্তার করা হোক, ইমিডিয়েট গ্রেপ্তার করা হোক আসিম মুনিরকে। সঙ্গে তিনি ডোনাল্ড ট্রাম্পকেও বলেছেন, ভারতের সঙ্গে আপনি যে কাজটা করছেন, পাকিস্তানের সঙ্গে মিলেমিশে আসিম মুনির এসে আপনাকে কিছু ঘুষ দিয়ে যাচ্ছে, কিছু চেটে দিয়ে যাচ্ছে, আর আপনি খুশি হয়ে যাচ্ছেন, ভারতের সঙ্গে শত্রুতা বাড়িয়ে দিচ্ছেন। এইভাবে আর চলবে না বেশি দিন। দরকার পড়লে আপনি যান ভারতের কাছে গিয়ে ক্ষমা চান। বুঝতে পারছেন? এই সমস্ত বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি হাজির হয়েছি। কি ঘটল গত কয়েকদিনে আসিম মুনির পাকিস্তানের ডিক্টেটর হয়ে যাওয়ার পর? কি ঘটল? আফগানিস্তান আবার নতুন করে পাকিস্তানে হামলা শুরু করে দিয়েছে। তাদের যুদ্ধ, যে সংঘর্ষ, সেটা এখন নতুন করে আবার মাথাচাড়া দিয়েছে। আর সেখানেই ভয় প্রকাশ করছেন বিশ্বের বিভিন্ন দেশ যে এই মুহূর্তে আসিম মুনির, যেমন তিনি একজন মস্তিষ্ক বিকৃত, ইমরান খান যেটা বলেছেন যে তিনি মানসিকভাবে অস্থিতিশীল, অর্থাৎ সোজা বাংলায় বললে তিনি পাগল। এরকম একটা পাগল মানুষ যে কোনো সময় পারমাণবিক যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে। কিন্তু আফগানিস্তানের ভয় নেই। তার কারণ এখানে অনেক কূটনীতি আছে। কি কূটনীতি আছে? চলুন তাহলে শুরু করা যাক আজকের রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজকের আমাদের হেডলাইন যে ধ্বংসের মূলে পাক সেনা। কি ধ্বংস? একটা দেশ পাকিস্তান না, গোটা বিশ্বকে সন্ত্রাসবাদের রূপ দিতে নেমে পড়েছে কারা? পাক সেনা। সেটাই আজকে আপনাদের এই এপিসোডে প্রমাণ করে দেখাবো। চলুন দেখা যাক। প্রথম স্লাইডে রেখেছি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, মোস্ট অফ ইন্ডিয়া প্রবলেমস উইথ পাকিস্তান স্টেম ফ্রম ইটস আর্মি। এস জয়শঙ্কর, যে কথাটা আপনাদের প্রথমেই বললাম, আমাদের বিদেশমন্ত্রী, তিনি বলছেন যে ভারতের সঙ্গে ম্যাক্সিমাম যে প্রবলেম, মোস্ট যে প্রবলেম, সেই প্রবলেম কার জন্য হয়? পাকিস্তান আর্মির জন্য হয়। এর জন্য পাকিস্তান আর্মি দায়ী। ভারতের সঙ্গে যে পাকিস্তানের শত্রুতা, এর জন্য সাধারণ মানুষ দায়ী নয়, এর জন্য সরকারকেও দায়ী করা হচ্ছে না, করা হচ্ছে পাকিস্তানের আর্মিকে। তার কারণ পাকিস্তানের আর্মি তো পাকিস্তানের সরকার চালায়। দেখুন কি বলছে, ইন্ডিয়াস ক্রোর চ্যালেঞ্জ উইথ পাকিস্তান স্টেম ডিরেক্টলি ফ্রম দ্য কান্ট্রিজ পাওয়ারফুল মিলিটারি এস্টাবলিশমেন্ট, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর said Saturday, arguing that much of the hostility and terrorism India faces actually emanates from the Pakistani army. বুঝতে পারছেন? পাকিস্তানের সাধারণ মানুষের ওপর আমাদের কোনো ভয় নেই। তারা খুবই নিরীহ, তারা পড়ে গেছে ফ্যাসাদে। কি করবেন বলুন? কি আর করা যাবে? যাদের সরকারই এরকম, যাদের সিস্টেমটাই এরকম যে সংবিধান থাকলেও তাকে কিছু মানা হয় না, সংবিধান বদলে নিজেকে স্বৈরাচার ঘোষণা করে দেওয়া যায়। কি অদ্ভুত চরিত্র একটা দেশের। আর সেই দেশ থেকেই ম্যাক্সিমাম সময় ভারতে যে জঙ্গি হামলা হয়, সেই দেশ থেকেই এই হামলা হয়। বুঝতে পেরেছেন? আর তার পেছনে মদতকার থাকে, পাকিস্তানি আর্মির মদত থাকে। জঙ্গিদের লালন পালন করে কারা? পাকিস্তানি আর্মিরা। এই আসিম মুনির তিনি আইএসআইতেও ছিলেন, আর একটু খোঁজ নিয়ে দেখতে পাবেন তিনি অনেক জঙ্গি গোষ্ঠী, আল কায়দা, লস্কর-ই তৈবা, এই সমস্ত গোষ্ঠীতেও তিনি প্রশিক্ষণ নিয়েছেন বিভিন্ন সময়ে জীবনের। বলছে, স্পিকিং অ্যাট দ্য হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট, আমাদের যে বিদেশ মন্ত্রী রয়েছে তিনি বলছেন যে এটা হচ্ছে লং সেভড অ্যান আইডিওলজি অফ এন্ট্রান্স animosity towards India, backing terror group, training camps and policies that have defined the relationship. সব কিছুর ওপর নির্ভর করে একটা সম্পর্ক, দুটো দেশের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে অনেক কিছু নির্ভর করে, তাহলে তো টিকে থাকে একটা সম্পর্ক, তাই না? যে কোনো সময় যে কোনো সম্পর্ক হয়ে যায়? হয় না, সহজে হয় না। যখন 47-এ পাকিস্তান প্রতিষ্ঠা করেছিল মোহাম্মদ আলী জিন্নাহ, তখন কিন্তু পাকিস্তানের মধ্যে থেকেই অনেক বিরোধিতা উঠে এসেছিল। যাদেরকে জোর করে পাকিস্তানে নিয়ে চলে যাওয়া হয়েছিল, মানে গোটাটাই তো আগে ইন্ডিয়া ছিল রে ভাই, পাকিস্তান বলতে কিছু ছিল না, তাই না? আপনি হঠাৎ করে সাধারণ মানুষকে এসে বলে দিচ্ছেন আজ থেকে আপনারা যেই জায়গায় থাকেন সেই জায়গাটার নাম হয়ে গেল পাকিস্তান। কেন মানবে তারা? কেন মানবে?
তারা নিজেরা প্রতিবাদ করেছিল, কিন্তু কি হবে প্রতিবাদ করে? আজও তো করছে প্রতিবাদ বালুচিস্তান, আজও তো করছে প্রতিবাদ সিন্ধ, আজও তো প্রতিবাদ করছে খাইবার পাখতুনখোয়া। কি হচ্ছে? কি ফল মিলছে? বরং বালুচিস্তানের যা রেয়ার আর্থ মেটেরিয়াল রয়েছে সেগুলো নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে। এই পাকিস্তানি সেনাই বিক্রি করছে। বলছে, আই থিঙ্ক ফর আস দ্য মিলিটারি অফ পাকিস্তানি আর্মি হ্যাজ অলওয়েজ বিন অ্যান্ড মাচ অফ আওয়ার প্রবলেমস অ্যাকচুয়ালি emanate from them. When you look at the terrorism, when you look at the training camps, when you look at the sort of policy of almost ideological hostility towards India, where does not from it came from the army. News agency PTI quoted Jaishankar as saying, যেখানে দেখবেন সেখানেই পাকিস্তান। বুঝতে পেরেছেন? যেখানে দেখবেন সেখানেই পাকিস্তান। টেররিজমে দেখবেন গ্লোবাল টেররিজম, পাকিস্তান। উৎপত্তিস্থল কোথায়? বলে না যে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল হচ্ছে অমুক জায়গা। আপনি দেখে নিন, এখনো পর্যন্ত পৃথিবীর যে কোনো প্রান্তে বড় সড়ো যে কোনো জঙ্গি ঘটনা ঘটেছে, জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, সেই জঙ্গিদের উৎপত্তিস্থল কোথায়? পাকিস্তান। চোখ নাক কান বুঝে বলে দেওয়া যাবে। বুঝতে পেরেছেন? যে কোনো জায়গায় যাই জঙ্গি ঘটনা ঘটুক না কেন, জঙ্গি হামলা ঘটুক না কেন, ওই জঙ্গিদের উৎপত্তিস্থল কোথায়? পাকিস্তান। আরও ভালো করে বললে ইসলামাবাদ। ঠিক আছে, এই ঘটনাগুলো কিন্তু তুলে ধরেছেন কে? আমাদের বিদেশ মন্ত্রী। কখন? যখন আসিম মুনির নিজেকে স্বৈরাচার ঘোষণা করে দিলেন এবং দেশের সর্বেসর্বা ঘোষণা করে দিলেন, সংবিধান পরিবর্তন করে একদম সাংবিধানিক মতে একটা অভ্যুত্থান ঘটিয়ে দিলেন। এরকম সময় ইসলামাবাদ আবার রিয়্যাক্ট করেছে এস জয়শঙ্করের বক্তব্যে। বলছে, না, এটা খুবই বাজে কথা বলেছেন উনি, এরকম বলতে পারেন না। ইসলামাবাদ হিটস ব্যাক আফটার ইন্ডিয়ান মিনিস্টার ব্লেমস পাকিস্তানি আর্মি ফর আইডিওলজিক্যাল হস্টিলিটি। বলছে, রেসপন্ডিং টু দ্য কমেন্টস পাকিস্তান ফরেন অফিস স্পোকসপারসন তাহির আন্দ্রাবি কল্ড দেন হাইলি ইনফ্ল্যামেটরি, বেসলেস অ্যান্ড ইরেসপন্সিবল। বলছে, জ্বালাময়ী ভাষণ দিয়েছেন এস জয়শঙ্কর, এটা পুরোপুরি বেসলেস, এর কোনো ভিত্তি নেই, আর এটা কখনোই রেসপন্সিবল নয়। বুঝতে পেরেছেন? ইরেসপন্সিবল। এটা কার বক্তব্য? এটা হচ্ছে তাহির আন্দ্রাবি, তিনি হচ্ছেন পাকিস্তানের যে ফরেন অফিস তার মুখপাত্র। তিনি এরকম রিয়াকশন, তাকে দিয়ে একটা রিয়াকশান দেওয়ানো হয়েছে। আসিম মুনিরি অ্যাকচুয়ালি এই যে তাহির আন্দ্রাবি এর নেপথ্যে উনি যা যা বক্তব্য বলেছেন, যা যা বলেছেন, সেগুলো কে বলেছেন? অ্যাকচুয়ালি আসিম মুনিরি বলেছেন, তাকে দিয়ে বলানো হয়েছে শুধু। কি বলেছেন? বলছে, পাকিস্তান ইজ এ রেসপন্সিবল স্টেট। পাকিস্তান নাকি রেসপন্সিবল স্টেট, মানে বুঝুন আর কি, মানে কি বলবো, আর কিছু বলার নেই। যদি এখন আপনি ভাবেন যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে শান্তির প্রতীক, তাকে নোবেল দেওয়া উচিত, তাহলে আমি এটাও মেনে নিতে পারি, পাকিস্তান ইজ এ রেসপন্সিবল স্টেট, মেনে নিতেই পারি। And its all institution including armed force are a pillar of national security. ভাই, শুধু পাকিস্তান নয়, প্রত্যেকটা দেশেরই হচ্ছে যারা সশস্ত্র সেনাবাহিনী, তারাই কিন্তু দেশের পিলার হয়। কিন্তু আপনাদের সশস্ত্র সেনাবাহিনী কারা? তারা তো ওই আইএসআই এরই যে জঙ্গি গোষ্ঠী, অঘোষিত জঙ্গি গোষ্ঠী, তাদেরই তো চেলাচামুন্ডা, তারাও তো এক একটা জঙ্গি। আপনাদের যারা আর্ম ফোর্স, তারাও তো এক একটা জঙ্গি। বলছে, ডেডিকেটেড টু সেফগার্ডিং দ্য সোভারেনিটি অ্যান্ড টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি অফ দ্য কান্ট্রি। তারা নাকি দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে একদম জীবন দান করে দিতে পারেন। বুঝতে পেরেছেন? ধর্মের জন্য তো তারা যাই খুশি তাই করতে পারে, অন্ধভক্ত যাকে বলে। বুঝতে পেরেছেন? অন্ধভক্ত জঙ্গিগুলোকে নিয়ে এসে কী করে ব্রেন ওয়াশ করানো হয় সাধারণ বাসিন্দা। এখন বাংলাদেশে কি চলছে আপনাদের আগেও বলেছি, কিভাবে একজন সাধারণ মানুষকে জঙ্গিতে রূপান্তরিত করা হয়। কিভাবে? মানুষ তো জন্মেই তিনি আল্লাহর দূত হয়ে আসেন না, আর আল্লাহর দূত কখনো জঙ্গিও হয় না, এটা আগে ভালো করে বুঝতে হবে। জঙ্গি তাহলে কারা হয়? জঙ্গি তাদেরকে মাথায় পোড়ানো হয়, মানে একদম ব্রেন ওয়াশ যাকে বলে। বুঝতে পেরেছেন? ইচ্ছাকৃতভাবে একটা সম্প্রদায়ের প্রতি তাদের একটা ঘৃণা তৈরি করানো হয়, ইনজেক্ট করা হয় সেই ঘৃণা, আর যত দিন যায় তাকে আরও তত বেশি সেই ইনজেকশন দেওয়া হয়। তারপরে গিয়ে তার মাথায় আসে যে আমি যা করছি আল্লাহর জন্য করছি। না ভাই, না, আপনি যা করছেন ভুল করছেন,
এটা প্রত্যেক জঙ্গিদের বোঝা উচিত। আজকে কি হচ্ছে বাংলাদেশে, যেটা বলছিলাম, রোহিঙ্গাদের ধরে ধরে নিয়ে আসছে, যারা সাধারণ মস্তিষ্কের মানুষ, যারা বিতাড়িত হয়েছেন মায়ানমার থেকে, তাদেরকে ধরে ধরে নিয়ে আসছে এই জৈশ-ই মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীগুলি, জেএমবি। তারা নিয়ে এসে তাদেরকে ব্রেন ওয়াশ করছে, জঙ্গি প্রশিক্ষণ দেওয়াচ্ছে। বুঝতে পারছেন? এই একইভাবেই তো হয় পাকিস্তানে, তো এইভাবেই হয়েছে। সাধারণ মানুষকে মৌলবাদ ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাকে পড়িয়ে পড়িয়ে মৌলবাদ ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আপনি জেনে রাখুন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ লড়ে বলতে পারি, যে ইসলামে মৌলবাদের কোনো জায়গা নেই। যারা ইসলাম মানেন তারা আমার সঙ্গে একমত হবেন। বলছে যে আন্দ্রাবি সেড ইন এ স্টেটমেন্ট, দ্য মে 2025 conflict vitally demonstrate in Pakistan armed force professionalism as well as their resolve to defend the motherland and people of Pakistan against any Indian aggression in a befitting, effecting yet responsible manner. সব মিথ্যার ফুলঝুরি, সব মিথ্যার ফুলঝুরি। একটা কথাও তারা মেনে চলেন না। যেগুলো বলেন সেগুলো শুধু বলার জন্য বলেন। বুঝতে পেরেছেন? বিশ্ববাজারে যে সংবাদ মাধ্যমগুলো আছে তাদেরকে ছাপানোর জন্য কিছু দিতে হবে, সেইগুলো বলে দেন যে এগুলো ছেপে দিন, আমরা বলে দিলাম। কিন্তু মানেন এগুলো তারা নিজেরাই মানেন না। এবার বলছে দেখুন, আল জাজিরা করেছে যে পাকিস্তান সিক্স নিউ সাউথ এশিয়ান ব্লক টু কাট ইন্ডিয়া আউট। এই আগের বারে কি দেখালাম, ওদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র কি বলেছে? বলছে আমরা আমাদের যে সেনা, সেই সেনা হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য একদম নিবেদিত প্রাণ। আর গত মে 25-এ যে কনফ্লিক্ট হয়েছিল সেখানে আমাদের আর্ম ফোর্স দারুণ ভূমিকা, তাদের দারুণ ভূমিকা, ব্যাপক কাজ করেছে, তারা খুব ভালো কাজ করেছে, যার জন্য পাকিস্তান এই যুদ্ধে জিতে গেছে প্রায়। আসিম মুনির তো বলেই দিয়েছে, সবাইকে বলে বেরিয়েছে যে পাকিস্তান জিতে গেছে। 2025-এর মে মাসে যে যুদ্ধ হয়েছিল, যে অপারেশন সিন্দুর ভারতের হয়েছিল, আর তারপরেই আসিম মুনিরকে ফিল্ড মার্শাল করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এখানে এই গল্প। আর এখানে দেখুন, এখানে বলছে মানে কেমন দোয়াচলা, দেখুন কেমন দোয়াচলা। পাকিস্তান সিক্স নিউ সাউথ এশিয়ান ব্লক টু কাট ইন্ডিয়া। এই ভেতরে ভেতরে মতলব চলছে যে ইন্ডিয়াকে বাদ দিয়ে কি করে একটা সার্ক গঠন করা যায়, ইন্ডিয়াকে ঠেলে দিয়ে কীভাবে একটা সার্ক গঠন করা যায়। তখন কিন্তু আল জাজিরা করছে উইল ইট ওয়ার্ক, এটা কি কাজ করবে? ভারতকে বাদ দিয়ে আপনি কোনো, জানি না। বলছে পাকিস্তান সেজ অ্যান এমার্জিং থ্রি-ওয়ে কোঅপারেশন উইথ বাংলাদেশ অ্যান্ড চায়না কুড বি এক্সপ্যান্ডেড, বাট উইল এ নিউ সার্ক উইদাউট ইন্ডিয়া ফাইন্ড টেকার্স অ্যাক্রস সাউথ এশিয়া। দেখুন চেনেন তো, এই যে বাংলাদেশের মোহাম্মদ তৌহিদ হাসান, ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার, আর ওইদিকে কে রয়েছে? ওইদিকে রয়েছে ইসাক দার, পাকিস্তানের ফরেন মিনিস্টার আর প্রধানমন্ত্রী। মানে ওই সবই অলংকার। এখন যে পদগুলো, ওই যে মিনিস্টার, প্রধানমন্ত্রী, এগুলো সবই অলংকার। ক্ষমতা কিছুই নেই এনাদের হাতে, ক্ষমতা মুষ্টিগত হয়ে গেছে আসিম মুনিরের কাছে। দেখুন কি বলছে, ইন এফেক্ট দ্য প্রপোজাল অ্যামাউন্টস টু দ্য ক্রিয়েশন অফ অ্যান অল্টারনেটিভ ব্লক ফোকাসড অন সাউথ এশিয়া উইথ চায়না অ্যাডেড অ্যাট এ টাইম হোয়েন দ্য সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন, the regional main grouping has been made almost defunct by heightened India-Pakistan tensions in recent year. আমাদের সাউথ এশিয়ায় যে সার্ক রয়েছে এটা একটু ভেঙে চুরে গেছে। কখন? যখন ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্টটা হলো। কিন্তু এটার তো একটা বৈশিষ্ট্য আছে রে ভাই, এমনি এমনি তো আর কোনো এরকম এই ধরনের কোঅপারেশন করা হয় না। বুঝতে পারছেন? কিন্তু এখন পাকিস্তান তারা ষড়যন্ত্র করছে কিভাবে ইন্ডিয়াকে সরিয়ে দিয়ে বাংলাদেশ চায়নাকে, বুঝতে পেরেছেন, বাংলাদেশ আর চায়নাকে একসঙ্গে করে বলছে ইন্ডিয়াকে বাদ দিয়ে দাও, নতুন একটা সার্ক করা হবে ইন্ডিয়াকে বাদ। ইন জুন ডিপ্লোম্যাটস ফ্রম চায়না, পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ হেল্ড trilateral talks focusing on regional stability, economic development and enhancing people's lives. A cooperation they said was not directed at any third party. জুন মাসে চায়না, পাকিস্তান, বাংলাদেশ মিলে একটা ত্রিপাক্ষিক বৈঠক করেছে। আর সেই বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে? রিজিয়নাল স্টেবিলিটি, মানে এই যে স্থানীয় স্থিতিশীলতা, অর্থনৈতিক ডেভেলপমেন্ট, মানে অর্থনৈতিক ক্ষেত্রে আরও উন্নতি করতে হবে, এরকম কিছু একটা। কিন্তু এখানেই যা যা সিদ্ধান্ত হয়েছে তারা বলছে নট ডিরেক্টেড অ্যাট এনি থার্ড পার্টি। কাকে বলছে? কাকে মিন করে বলছে? অবভিয়াসলি ইন্ডিয়া। আল জাজিরা ছেপেছে এই খবর।
বলছে পাকিস্তান ডেপুটি প্রাইম মিনিস্টার ইশাক দার হ্যাজ সেড দ্যাট এ রিসেন্ট ট্রাইলেটেরিয়াল initiative between Bangladesh, China and Islamabad could be expanded to include other regional nations and beyond. আরও যারা রয়েছে সাউথ এশিয়ার নেশনগুলো তাদেরকে ইনক্লুড করতে বলছে, করে এক্সপ্যান্ড করতে বলছে। বুঝতে পেরেছেন? ইন্ডিয়ার নাম একবারও আসেনি। অথচ এই সাউথ এশিয়ায় চায়না, যদি আপনি ম্যাপ দেখেন, চায়না অনেক বড় দেশ, আর তারপরেই কিন্তু ইন্ডিয়া। পাকিস্তান কোথায় দেখতেই পাবে। আর বাংলাদেশকে ডোনাল্ড ট্রাম্প চিনতই না। ডোনাল্ড ট্রাম্প এই দ্বিতীয়বার ভোটে নির্বাচিত হওয়ার আগে পর্যন্ত বাংলাদেশকে চিনতই না, কোথায় বাংলাদেশ জানতই না। ওই এত ছোট জায়গা, ভাবতো ওটা হয়তো ভারতের মধ্যেই। এটা ডোনাল্ড ট্রাম্পের একটা ব্যাপার ছিল, এখন তিনি মেনে নিয়েছেন। কিন্তু ঘটনা হচ্ছে ভারতকে বাদ দিয়ে কোনো রকম কোঅপারেশন করা যায় আবার এই সাউথ এশিয়ার মধ্যে? পারবেন কখনো? এটা হয় সম্ভব কখনো? আল জাজিরা প্রশ্ন তুলে দিয়েছে, অ্যাজ ইট ওয়ার্ক, করবে এই কাজ? এবার দেখুন, বলছে উইল ট্রাম্প মেক বুদ্ধা স্মাইল এগেইন 27 ইয়ার্স আফটার পোখরান নিউক্লিয়ার টেস্ট, ইন্ডিয়া অ্যাট ক্রিটিক্যাল পয়েন্ট। টাইমস অফ ইন্ডিয়া খুব সুন্দর একটা খবর করেছে। যখন ট্রাম্প আসিম মুনিরকে অভ্যর্থনা জানাচ্ছেন, তিনি নতুন সিডিএফ হয়েছেন, পাকিস্তানের চিফ অফ ডিফেন্স ফোর্স, আর এখন তিনি নিজের হাতে পরমাণু ব্যাটন রেখে দিয়েছেন, ভয় দেখাচ্ছেন। আফগানিস্তানকে তো প্রতিদিন ভয় দেখাচ্ছেন যে এবার দিলাম টিপে ফেলে দিলাম পরমাণু, কী হবে দেখ। ঠিক আছে, এই অবস্থায় দাঁড়িয়ে এই যে সিচুয়েশান এখন ভারত, পাকিস্তান, আমেরিকার মধ্যে, এরকম একটা সিচুয়েশানে ভারত কি আবার নিউক্লিয়ার টেস্ট করতে চলেছে? বড় একটা প্রশ্ন তুলেছেন টাইমস অফ ইন্ডিয়া। বলছে তৃতীয়বারের মতন কি বিশ্বকে চমকে দিতে চলেছে ইন্ডিয়া? দ্য বিগ কোশ্চেন, ইন্ডিয়াস নিউক্লিয়ার জার্নি বিগান উইথ ইটস ফার্স্ট নিউক্লিয়ার টেস্ট কোড নেমড স্মাইলিং বুদ্ধা। কবে হয়েছিল? 1974 সালে। হুইচ টার্নড দ্য ওয়ার্ল্ড উইথ এ বোল্ড ডেমনস্ট্রেশন অফ অটোমিক ক্যাপাবিলিটি। গোটা বিশ্ব হতচকিত হয়ে গিয়েছিল। হাউএভার there was then a long gap of 24 years before India conducted its next round of test, the definitive Pokhran 2 in 1998. এরপর 24 বছর পর 98 সালে পোখরানে দ্বিতীয় নিউক্লিয়ার টেস্ট হয়েছিল। এখন নাও 27 years after that landmark moment, 27 বছর পেরিয়ে গেছে সেই দ্বিতীয়বার পরমাণু পরীক্ষার, 27 বছর পেরিয়ে গেছে। আর এই 27 বছর পর ডোনাল্ড ট্রাম্প তিনি এক সাক্ষাৎকারে বলছেন সবাই তো নিউক্লিয়ার টেস্ট করছে, চীন করছে, রাশিয়া করছে, এমনকি পাকিস্তানের নামও তিনি নিয়েছেন যে পাকিস্তানও নাকি নিউক্লিয়ার টেস্ট করছে, নাকি জমির মধ্যে করা হয়, পাতালে, আর আওয়াজ হয়, ভূমিকম্প হয়, তিনি ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় বসে সেই ভূমিকম্পে কাঁপেন। আর তিনি বলে দিচ্ছেন যে হ্যাঁ পাকিস্তানও তো পরমাণু টেস্ট করছে। যখন ডোনাল্ড ট্রাম্প বলছে পাকিস্তান পরমাণু টেস্ট করছে, যখন ডোনাল্ড ট্রাম্প বলছে এই কথা, তাহলে কি বাধা থাকলো? ভারতও তো করতে পারে, কি যায় আসলো তাতে, তাই না? ভালো প্রশ্ন তুলেছেন টাইমস অফ ইন্ডিয়া, ভালো প্রশ্ন। একটা সুন্দর এই গ্রাফিক্যাল প্লেটটা সাজিয়েছে। তারা লিখেছে 1974 সালে প্রথম স্মাইলিং বুদ্ধা হয়েছিল, তারপরে 98 সালে অপারেশন শক্তি হয়েছিল, এবং এরপরে কি হয়েছিল? অপারেশন শক্তি হওয়ার পরে 98তে পোখরানে যে সিরিজ ওয়াজ সায়েন্টিফিকলি সিগনিফিকেন্ট অ্যাজ দ্য ইনক্লুডেড দ্য ডেটোনেশন অফ এটা পুরোপুরি সফল হয়েছিল, এবং সফল হওয়ার পরে ইন্টারন্যাশনাল রিয়াকশান এসেছিল। প্রথমে কয়েকটা দেশ যেমন জাপান, ইউনাইটেড স্টেটস, এরা একটুখানি স্যাংশন দিয়েছিল, কিছুটা অর্থনৈতিক স্যাংশন দিয়েছিল, পরে আবার সেটা স্যাংশন তুলে নেওয়া হয়েছিল। কিন্তু আপনাকে বুঝতে হবে এই যে সমস্ত নিউক্লিয়ার পরীক্ষা, পরমাণু পরীক্ষা, এই পরীক্ষা করে যদি উত্তর কোরিয়ার মতন দেশ গোটা বিশ্বের কাছে ত্রাস হয়ে উঠতে পারে, তাহলে ইন্ডিয়াও একদিন পারবে। এটা আপনাকে বুঝতে হবে, বুঝতে পেরেছেন? যে উত্তর কোরিয়ার মতন দেশ, একটা আইসোলেটিং দেশ, গোটা বিশ্ব যাকে পাত্তা দেয় না, বিশেষ করে পশ্চিমা দেশগুলো, সেই দেশটাকেও কিন্তু দেখে কাঁপে ডোনাল্ড ট্রাম্প। কিম জং উনের সঙ্গে কথা বলতে গেলেও তিনি কিন্তু পিছিয়ে আসেন এই ডোনাল্ড ট্রাম্প। বুঝতে পারছেন কেন ভয়? কিসের ভয়? পরমাণু দাদা, পরমাণু থাকলে বিশ্বকে শাসন করা যায়, আর সেটা কিম জং উন দেখাচ্ছেন, জ্বলন্ত উদাহরণ। বলছে এনডিটিভি ওয়ার্ল্ড কী করেছে, এই খবরটা আপনাদের রেখেছি একদম লাস্ট স্লাইড, এরপর আমি আর কিচ্ছু বলবো না।
আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নিতে পারবেন যে এরপর আসিম মুনির যা যা কর্মকাণ্ড করছেন তার জন্য তাকে গ্রেপ্তার করা উচিত, হ্যাঁ কি না। দেখুন, বলছে ইউএস ইন্ডিয়া টাইস ডিরেলড বাই পাকিস্তান ফ্লেটারি ব্রাইভারি এক্স পেন্টাগন অফিসিয়াল। এর মানে কি, ফর্মার পেন্টাগন অফিসিয়াল মাইকেল রুবিন, ইনি এই সেই ব্যক্তি, তিনি বলছেন সেড দ্যাট ইউএস citizens are flabbergasted over Trump's action that have reversed ties between Washington and New Delhi. He questioned if it was because Pakistan flattery or bribery. মানে পাকিস্তান আপনাকে এতটাই তেল দিয়েছে, এতটাই মাখন লাগিয়েছে, এত নাকি ঘুষ দিয়েছে, কোনো টাকা পয়সার লেনদেন হয়েছে যে আপনি এতটাই পাকিস্তানের দিকে হেলে গেলেন কেন? কে প্রশ্ন তুলেছেন? মাইকেল রুবিন। ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি তিনি এই প্রশ্ন করেছেন মিডিয়ার মাধ্যমে যে পাকিস্তানের দিকে হঠাৎ আপনি এইভাবে হেলে গেলেন কেন, যার কারণে ইন্ডিয়া নয়াদিল্লির সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। ইউএস সিটিজেন্স যারা রয়েছে এই মুহূর্তে, আমেরিকার যারা বাসিন্দা, সাধারণ বাসিন্দা, তারা তো জানে ভারত একটা বন্ধু দেশ, কিন্তু আপনি কি করছেন? ভারতকে শত্রু বানিয়ে দিচ্ছেন রাতারাতি। এটা কি ঠিক করছেন? কে বলছেন? কে বলছেন? বলছেন মাইকেল রুবিন, তিনি এক্স পেন্টাগন অফিসিয়াল। Former Pentagon official Michael Rubin claimed that it is because of US President Donald Trump's gross increment that India and Russia are growing closer. Russian President Vladimir Putin has vowed uninterrupted shipments of fuel to New Delhi. বলছে আজ আপনার জন্যই, ডোনাল্ড ট্রাম্পকে বলা হচ্ছে আপনার জন্যই আজ রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আবার নতুন করে ভালো হয়ে যাচ্ছে, সুসম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। আর নয়াদিল্লিতে এসে পুতিন সজোরে সপক্ষে বলতে পারছে যে কোনো মাত্রা থাকবে না, একদম মাত্রাহীন আপনাদের জ্বালানি আমি সরবরাহ করব। কিসের জোরে বলতে পারে? কার ব্যর্থতায় বলতে পারে পুতিন এই কথা? বলছে ডোনাল্ড ট্রাম্প মশাই, আপনার ব্যর্থতা, এটা আপনার ব্যর্থতায় আজকে ভারত রাশিয়া এইভাবে আমেরিকাকে দূরে সরিয়ে দিচ্ছে। আর পাশাপাশি তিনি কি বলেছেন দেখুন, বলছে এক্স পেন্টাগন অফিসিয়াল আর্জ ইউএস টু অ্যাপোলোজাইজ টু ইন্ডিয়া, কলস ফর অ্যারেস্ট অফ পাকিস্তান আর্মি চিফ আসিম মুনির। বলছে যা অন্যায় ডোনাল্ড ট্রাম্প করেছেন তার জন্য একটাই উপায় রয়েছে, একটাই সমাধান রয়েছে, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের উচিত এই মুহূর্তে নয়াদিল্লির কাছে ক্ষমা চাওয়া যে দাদা আমি ভুল করেছি, যা করেছি ভুল করেছি, ট্যারিফ কমিয়ে নেওয়া। আরে আমেরিকা তো, ইনি বলেছেন আমেরিকা নিজেই তো রাশিয়ার থেকে জ্বালানি কেনে, তাহলে ইন্ডিয়ার ওপর এটা দ্বিচারিতা, আর কিছু নয়, দ্বিচারিতা ছাড়া আর কিচ্ছু নয়। তিনি নিজেই বলেছেন এই কথা। আর সেই সময় তিনি বলছেন ফর্মার ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স অফিসিয়াল মাইকেল রুবিন হ্যাজ স্ট্রংলি ক্রিটিসাইজড ওয়াশিংটনস রিসেন্ট অ্যাপ্রোচ টুয়ার্ড সাউথ এশিয়া, স্টেটিং দ্যাট দ্য ইউনাইটেড স্টেট শুড অ্যাপোলোজাইজ টু ইন্ডিয়া ফর মিসট্রিটিং ইটস ওভার দ্য পাস্ট ইয়ার। বাজে ব্যবহার করার জন্য, ভারতের সঙ্গে বাজে ব্যবহার করার জন্য ইতিমধ্যেই তার ক্ষমা চাওয়া উচিত, ওয়াশিংটনের ক্ষমা চাওয়া উচিত। কার কাছে? নয়াদিল্লির কাছে। এটা হচ্ছে কে বলছেন? ইন আ রিসেন্ট ইন্টারভিউ উইথ নিউজ এজেন্সি ANI, Rubin also called for Pakistan Army Chief General Asim Munir to be arrested if he enters the US, arguing that Pakistan should be designated a state sponsor of terrorism. বুঝতে পেরেছেন? পাকিস্তানকে ডেজিগনেটেড স্টেট স্পন্সর অফ টেররিজম বানানোর জন্য আসিম মুনিরকে গ্রেপ্তার করা উচিত। কখন? তিনি যখনই আমেরিকায় ঢুকবে তখনই তাকে গ্রেপ্তার করা উচিত, মাইকেল রুবিন বলছেন। তিনি কিন্তু যে সময় জর্জ বুশ ছিলেন প্রশাসনে, সেই সময়ের কিন্তু অফিসিয়াল কর্মকর্তা, অধিকর্তা ছিলেন সেই সময়ে। আজ এতদিন বাদে একটা সময় তিনিও, তার কাঁধেও অনেক দায়িত্ব ছিল এই দেশের, আমেরিকার। আজ যে ভুলগুলো ডোনাল্ড ট্রাম্প করছেন তাকে শুধরে দিচ্ছেন আর বলে দিচ্ছেন যে আসিম মুনির ভালো লোক নয়। হতে পারে আপনাকে কিছু টাকা পয়সা হয়তো পাইয়ে দিতে সাহায্য করেছে পাকিস্তানের ব্যবসায়ীদের কাছ থেকে, হতে পারে আপনার কাছে এসে আপনার হয়তো বুট জিভ দিয়ে চেটে দিয়েছে, হতে পারে, কিন্তু এই মানুষটা গোটা বিশ্বের পক্ষে ক্ষতিকারক। তিনি পাকিস্তানকে একটা স্টেট স্পন্সর অফ টেররিজম বানিয়ে ফেলেছেন, আর এটা গোটা বিশ্বের কাছে একটা আতঙ্কের বিষয়। শুধু ইন্ডিয়া নয়,
শুধু ইন্ডিয়া নয়, গোটা বিশ্বের কাছে এটা আতঙ্কের বিষয়। আপনি যত তাড়াতাড়ি বুঝবেন ডোনাল্ড ট্রাম্প, আপনার তত তাড়াতাড়ি মঙ্গল। না হলে আপনারও পলায়নের পথ পুরো পরিষ্কার হয়ে যাবে। বেশি দিন আপনিও আর ওই সিটে বসে থাকতে পারবেন না। বুঝতে পারছেন? এই যে পরিস্থিতি আপনার কি মনে হয়? জয়শঙ্কর যা বলেছেন তিনি কি সঠিক বলেছেন? সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। শত্রুতা তৈরি করেছে কারা? পাকিস্তানি সেনা কর্মী, আর্মিরা। তারা যে রিয়াকশন দিয়েছে ইসলামাবাদ, তারা কি ঠিকঠাক কথা বলছেন নাকি জয়শঙ্কর জ্বালাময়ী ভাষণ দিয়েছেন, তার নিজের রাগ যে সেটাকে মিটিয়েছেন? সত্যি আপনাদের কি মনে হয় লিখুন কমেন্টে। অন্যদিকে আসিম মুনির তিনি যা করে শুরু করেছেন, যা চলেছে, রাষ্ট্রসংঘ শুধু নিন্দা করেই ক্ষান্ত। আচ্ছা, কিছু তো স্টেপ নিন আসিম মুনিরের বিরুদ্ধে, তাই না? ইনি ভালো কথা বলেছেন মাইকেল রুবিন, যেই সময় তিনি আমেরিকায় প্রবেশ করতে যাবে ঠিক সেই সময় তাকে গ্রেপ্তার করে নেওয়া উচিত। এই ধরনের লোক বাইরে ঘুরে বেড়ালে গোটা বিশ্বের অমঙ্গল। আপনার মতামত জানান, আপনি কি বলছেন কমেন্টে লিখুন। আর এই ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করুন আর প্লাস নিউজ 24x7 এবং দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।